রোহিঙ্গাদের জাতিগত নির্মূল থেকে রক্ষায় বৈশ্বিক উদ্যোগ চান প্রধান উপদেষ্টা। কক্সবাজারে আন্তর্জাতিক সংলাপে আশ্রিতদের প্রত্যাবাসনে 7 দফা প্রস্তাব। We don't afford anymore to stand silent at the protected situation of the Rohingyas. Therefore, we urge all parties and partners to work hard for charting a practical roadmap for their speedy, safe and dignified, voluntary and sustainable return to their homes in Rakhine as soon as possible. কোন পক্ষকে বাদ দিয়ে সংকট নিরসন সম্ভব নয়। আরাকান আর্মির সঙ্গে আলোচনা চলে যাবে বাংলাদেশ। আন্তর্জাতিক সম্প্রদায় একমত না হওয়ায় প্রত্যাবাসন হচ্ছে না বলছে চীন। প্রত্যাবাসন হচ্ছে এই সমস্যার একমাত্র সমাধান। আমরা তেমন মনে করি, রোহিঙ্গারাও তাই ভাবে। সকল পক্ষের ভেতরে যদি বিশ্বাস এবং আস্থার সম্পর্ক তৈরি না হয়, তাহলে এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় বলে অনেকে মনে করেছেন। The international community is still far from forming a consensus in this regard, and all parties work towards the goal of achieving repatriation. দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম এবং আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পাকিস্তান দাবি করলে ৭১ ইস্যু সমাধান হবে না, লাগবে বাংলাদেশের স্বীকৃতি। ক্ষমা চাইতে হবে রাষ্ট্রীয়ভাবে, মত বিশ্লেষকদের। সম্পদ ফিরিয়ে দেওয়ার পরামর্শ। মুক্তিযুদ্ধ ও জামায়াত প্রশ্নে কোনো আপোষ করবেন না বিএনপি নেতা ফজলুর রহমান। খণ্ডিত বক্তব্য ধরে হত্যার হুমকি ও মব সৃষ্টির অভিযোগ, নিরাপত্তা নিশ্চিতের দাবি। বাগেরহাটে সংসদীয় আসন কমিয়ে গাজীপুরে বাড়ানোর প্রস্তাব জনবিরোধী। ইসির শুনানিতে বাসিন্দাদের অভিযোগ, নির্বাচনে কালো টাকার ব্যবহার বন্ধের পরিকল্পনা দুদকের। ছাত্র সংসদ নির্বাচন ঘিরে ক্যাম্পাসে উচ্ছ্বাস। জাকসুর খসড়া প্রার্থী তালিকা প্রকাশ, রাকসুর ভোট পেছানোর দাবি ছাত্র দলের। জাকসুতে পাল্টাপাল্টি অভিযোগ। এবং টাকা ছাপিয়ে দেওয়ার পরও ঘুরে দাঁড়াতে ব্যর্থ, একীভূত হচ্ছে এক্সিম সহ 5 ব্যাংক। সরকারের কাছে 20,000 কোটি টাকা চায় কেন্দ্রীয় ব্যাংক। কার্যক্রম বন্ধের পক্ষে বিশ্লেষক। মিয়ানমারের জান্তা ও আরাকান আর্মির হাতে রোহিঙ্গাদের বাঁচাতে বিশ্ব সম্প্রদায়কে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কক্সবাজারে আন্তর্জাতিক সম্মেলনে প্রত্যাবাসন নিয়ে 7 দফা প্রস্তাব তুলে ধরেন তিনি। বলেন, রোহিঙ্গাদের জাতিগত নির্মূলের ভয়াবহ পরিকল্পনার বাস্তবায়ন থামানো সবার নৈতিক দায়িত্ব। মিয়ানমারের জান্তা বাহিনীর নির্যাতনের মুখে 2017 সালে বাংলাদেশ অভিমুখে ঢল নামে রোহিঙ্গার। নানা প্রচেষ্টার পরও এখনো একজন রোহিঙ্গাকেও ফেরানো যায়নি নিজ দেশ মিয়ানমারে। 8 বছরে এই প্রথম বড় পরিসরে রোহিঙ্গাদের নিয়ে আন্তর্জাতিক সংলাপের আয়োজন। কক্সবাজারে 3 দিনব্যাপী আয়োজনে অংশ নেন 40টি দেশের প্রতিনিধি, জাতিসংঘ সহ সব অংশীজন। আমন্ত্রণ জানানো হয় সকল রাজনৈতিক দলের নেতাদেরও। দ্বিতীয় দিনে সম্মেলনে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সম্পদ ও সামর্থ্যের সীমাবদ্ধতা সত্ত্বেও রোহিঙ্গাদের জীবন বাঁচাতে মানবিক কারণে সীমান্ত খুলে দিয়েছিল বাংলাদেশ। রোহিঙ্গাদের জাতিগত নির্মূলের ভয়াবহ পরিকল্পনা বাস্তবায়ন থেকে সশস্ত্র ঘাতকদের থামানো বিশ্ব সম্প্রদায়ের নৈতিক দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি। Of the entire Rohingya population. We don't afford anymore to stand silent at the protected situation of the Rohingyas. Hence, we urge upon the international community to undertake collective efforts to stop the Myanmar junta and the Arakan army from unleashing violence against Rohingya. Effective role of the international community is much more needed than ever before. রোহিঙ্গা সংকট মিয়ানমারের সৃষ্টি সমাধানও সেখানে করতে হবে বলে জানান প্রধান উপদেষ্টা। রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে অবদান রাখার সংকল্প ঘোষণা করে ন্যায় বিচার এবং জবাবদিহিতা নিশ্চিতে 7 দফা প্রস্তাব দেন ডক্টর ইউনূস। Rohingya crisis emanated from Myanmar, and the solution also lies in Myanmar. All parties must act to end the crisis with greater resolve without any further delay.
3 দিনের এই সম্মেলনের সারাংশ আগামী 30 সেপ্টেম্বর নিউ ইয়র্কে রোহিঙ্গাদের নিয়ে আয়োজিত আরও একটি বড় প্ল্যাটফর্মে তুলে ধরবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে ভুলতে বসা রোহিঙ্গা ইস্যু নতুন করে আবারও আলোচনায় আসার প্রত্যাশা করছে বাংলাদেশ। একই সঙ্গে সেখান থেকে নতুন কোনো পথের দিশাও আসতে পারে, যার মাধ্যমে মিয়ানমারের রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসন সম্ভব হবে। নাজমুস সালেহী, সময় সংবাদ, কক্সবাজার। আন্তর্জাতিক সম্প্রদায় একমত না হওয়ায় রোহিঙ্গাদের প্রত্যাবাসন সম্ভব হচ্ছে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। কোনো পক্ষকে বাদ দিয়ে সংকট নিরসন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। বলেন, রোহিঙ্গা সংকট নিরসনে মিয়ানমার সরকার ও আরাকান আর্মির সঙ্গে কথা চালিয়ে যাবে অন্তর্বর্তী সরকার। কক্সবাজারে আয়োজিত 3 দিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিনে অংশীজন সংলাপে অংশ নিয়ে এ কথা বলেন তারা। রোহিঙ্গা সংকটের সমাধান খুঁজতে কক্সবাজারে চলছে 3 দিনের আন্তর্জাতিক সম্মেলন। এই সম্মেলনে অংশ নিয়েছেন দেশি বিদেশি প্রতিনিধিরা। উঠে আসছে নানা মতামত। রাজনীতিবিদরা বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনই সংকটের একমাত্র সমাধান। That's what we call dignified. That must be safe. And we hope any political party that will come to power will carry forward the flag of negotiation. Global power and organizations should take collective measures like sanctions, diplomatic pressure, and referral to international courts. Change that deportation of Rohingyas to their motherland is the only solution. প্রত্যাবাসনের জন্য বাংলাদেশ মিয়ানমারকে চুক্তির পরামর্শ দিয়ে চীনা রাষ্ট্রদূত বলেন, সব পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে রোহিঙ্গা সংকটের সমাধানে সচেষ্ট বেইজিং। On many occasions, they yearn to return to their homeland and do not wish to see their children remain refugees. The prerequisite for resolving this issue lies in ending hostility. The key point is to stick to repatriation, and the path forward remains the negotiated consensus between Bangladesh and Myanmar under the support of the international community. China stands ready to continue providing support within its capacity to promote dialogue, build consensus, and advance repatriation. রোহিঙ্গা সমস্যাকে ক্যান্সারের সঙ্গে তুলনা করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, কোনো পক্ষকে বাদ দিয়ে সংকট নিরসন সম্ভব নয়। জাতিসংঘে এসেছিলেন গত মার্চ মাসে, তিনিও কক্সবাজারে এসে অত্যন্ত দ্ব্যর্থহীনভাবে বলেছেন যে প্রত্যাবাসন হচ্ছে এই সমস্যার একমাত্র সমাধান। আমরা তেমন মনে করি, রোহিঙ্গারাও তাই ভাবে, সারা দুনিয়াও সেই কথা। অন্তর্বর্তী সরকার যা করছে এই বিষয়ে, সেটা কিন্তু অন্তর্বর্তীকালীন ব্যবস্থা নয়। এই বিষয়টি আগামী সরকারও চালিয়ে যাবে, সেই কমিটমেন্টটা তারা করে গেছেন। এটা আমাদের জন্য এবং আমাদের রোহিঙ্গা ভাই বোনদের জন্য একটা অত্যন্ত প্রয়োজনীয় ঘটনা। রোহিঙ্গা সংকটকে এই অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি হিসেবেও মন্তব্য করেন ডক্টর খলিলুর রহমান। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। এদিকে কক্সবাজারের উখিয়ার ক্যাম্পে নানা আয়োজনে রোহিঙ্গা গণহত্যা স্মরণ দিবস পালন করেছেন আশ্রিতরা। নিরাপদ প্রত্যাবাসন, নাগরিক স্বীকৃতি, সহায় সম্পত্তি ফেরতের দাবি জানান তারা। আন্তর্জাতিক আদালতে চলমান মামলার দ্রুত বিচার চান রোহিঙ্গারা। আমরা দেশে ফিরতে চাই, রোহিঙ্গাদের এমন দাবিতে মুখর সমাবেশস্থল। মিয়ানমারের রাখাইনের রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর গণহত্যার 8 বছর পূর্তি উপলক্ষে পালন করা হয় রোহিঙ্গা গণহত্যা স্মরণ দিবস। সোমবার সকালে প্ল্যাকার্ড ব্যানার নিয়ে কক্সবাজারের উখিয়ার কুতুপালং 4 নম্বর ক্যাম্পে ফুটবল মাঠে জড়ো হন হাজার হাজার রোহিঙ্গা। দিবসটি উপলক্ষে আশ্রয় শিবিরে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়। শুধু কুতুপালং নয়, টেকনাফের অন্তত 60টি সহ অধিকাংশ রোহিঙ্গা ক্যাম্পে পালন হয় দিবসটি। পৃথক সমাবেশ থেকে রোহিঙ্গা নেতারা তুলে ধরেন একাধিক দাবি, জানান নিরাপদ ও সম্মানের
সঙ্গে মিয়ানমারে প্রত্যাবাসনের। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানান, আইসিজে এবং আইসিসিতে যে বিচার কাজ চলছে তার নিষ্পত্তি চান রোহিঙ্গারা। আইসিজি এবং আইসিসিতে যে বিচার প্রক্রিয়া চলছে তার নিষ্পত্তি চাই, এটি হচ্ছে তাদের একটি প্রধান বক্তব্য। আরেকটি বক্তব্য হচ্ছে যে তারা সসম্মানে তাদের দেশে ফেরত যেতে চায়। বর্তমানে কক্সবাজারে 33টি ক্যাম্পে 13 লাখের বেশি রোহিঙ্গা রয়েছেন। 2017 সালের এই দিনে রোহিঙ্গাদের উপর নির্মম বর্বরতা চালায় মিয়ানমার সেনাবাহিনী। প্রাণ বাঁচাতে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়, কিন্তু 8 বছর পেরিয়ে গেল, আজও অনিশ্চয়তায় তাদের ভবিষ্যৎ। উখিয়ার কুতুপালং ক্যাম্প থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। পাকিস্তান দাবি করলে ৭১ ইস্যু সমাধান হবে না, তার জন্য প্রয়োজন হবে বাংলাদেশের স্বীকৃতির। সংসদে রেজুলেশন করে রাষ্ট্রীয়ভাবে পাকিস্তান ক্ষমা চাইলে মীমাংসা হতে পারে ৭১ প্রসঙ্গ। এমনটাই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। অন্যদিকে আনুষ্ঠানিক ক্ষমা না চাইলে পাকিস্তানকে বন্ধু রাষ্ট্র ভাবার সুযোগ নেই বলে মনে করেন সাবেক কূটনীতিক সাকিব আলী। এক্ষেত্রে সম্পর্ক উন্নয়ন বা স্বাভাবিকীকরণে ধীরগতির পক্ষে তিনি। 2 দিনের সরকারি সফরে শনিবার ঢাকায় আসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাকদার। প্রধান উপদেষ্টা বিএনপি চেয়ারপারসন জামায়াত আমির সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে করেন সাক্ষাৎ। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে 2 দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপে একটি চুক্তিসহ সই হয় 5টি সমঝোতা স্মারকে। পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেশটির উপপ্রধানমন্ত্রী দাবি করেন ৭১ ইস্যুর 2 দফায় সমাধান করেছে পাকিস্তান, যদিও এ বক্তব্য নাকচ করেছে বাংলাদেশ। 2 দেশের সম্পর্ক এগিয়ে নিতে অমীমাংসিত বিষয়গুলোকে সমাধানের ব্যাপারে উভয়ে সম্মত বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। 1974 first time that issue was resolved in writing. The document is historic and is available to both countries. আমি অবশ্যই একমত না, একমত হলে তো সমস্যাটা সমাধান হয়ে যেত তাহলে তাদের মতো করে। সাবেক কূটনীতিক সাকিব আলী মনে করেন আনুষ্ঠানিক ক্ষমা না চাইলে পাকিস্তানকে বন্ধু রাষ্ট্র ভাবার সুযোগ নেই, এজন্য সম্পর্ক উন্নয়নে ধীরগতির পক্ষে তিনি। পাকিস্তান বন্ধু রাষ্ট্র, তার মানে হচ্ছে যে আপনি ৭১কে একদম পুরোপুরি ভুলে যাচ্ছেন। খোলা মনে যদি কথা না বলে আপনি যদি না বলেন যে আমি ক্ষমা চাচ্ছি, তখন আমরা মনে করি যে এই ক্ষমা চাওয়াটা আসলে আন্তরিক নয়। স্বাভাবিকীকরণের ব্যাপারে আমি একটু সময় নিতে চাই, নানান দিক দেখে আমরা আস্তে আস্তে এটাতে এগোতে চাই। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ বলছেন, অনানুষ্ঠানিক ক্ষমা প্রার্থনায় বৈরিতা কাটবে না। ৭১ ইস্যু সমাধানে বাংলাদেশের স্বীকৃতি মুখ্য। সংসদের রেজুলেশনের মাধ্যমে পাকিস্তানকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাওয়ার পরামর্শ তার। বাংলাদেশ যখন বলবে সমাধান হয়েছে তখনই কিন্তু সমাধান। ইনফর্মালি তারা একাধিকবার হয়তো বলেছে, কিন্তু এটা একটা অফিসিয়াল একটা প্রসেস আছে। আমার মনে হয় সবচেয়ে ভালো হয় যখন সামিট হয়, সামিট হওয়ার পরে কিন্তু সবসময় একটা ডিক্লারেশন থাকে 2 দেশে, ওই ডিক্লারেশনে একটা ক্লজ থাকলে কিন্তু জিনিসটা আমি মনে করি সমাধান হয়ে যায়। আরেকটা হতে পারে, সেটা হলো পার্লামেন্টে তারা যদি একটা রেজলিউশন নেয়, সেটাও কিন্তু হতে পারে। 2 বিশেষজ্ঞ মনে করেন ৭১ ইস্যু সমাধান না করে ফলপ্রসূ সম্পর্ক উন্নয়ন সম্ভব নয়। এক্ষেত্রে বিহারীদের প্রত্যাবাসন, রাষ্ট্রীয় সম্পদ ফিরিয়ে দেওয়ার মতো বিষয়ও থাকতে হবে আলোচনার টেবিলে। তবে বাণিজ্য কতটা উন্মুক্ত হবে তা নির্ভর করবে ব্যবসায়ীদের আগ্রহের উপর। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলন নিয়ে খণ্ডিত বক্তব্য ধরে হত্যার হুমকি ও মব সৃষ্টি করা হচ্ছে উল্লেখ করে নিজ ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। মুক্তিযুদ্ধ ও জামাত প্রসঙ্গে কোনো আপোষ করবেন না বলেও জানিয়েছেন তিনি। নির্ধারিত সময়ে দলের শোকজের জবাব দেবেন বলেও জানান ফজলুর রহমান। সময়ের সবচেয়ে আলোচিত নাম অ্যাডভোকেট ফজলুর রহমান। বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হয়ে টকশো, সভা সমাবেশে নানা বক্তব্যে বারবার আলোচনায় তিনি। সবশেষ জুলাই আগস্টের আন্দোলন নিয়ে তার এক বক্তব্য ঝড় তুলেছে রাজনীতিতে। তার গ্রেফতারের দাবিতে কর্মসূচি, এমনকি তার বাড়ির সামনেও বিক্ষোভ হয়েছে। ফজলুর রহমানের বক্তব্যকে উদ্ভট ও শৃঙ্খলা পরিপন্থী উল্লেখ করে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি।
এমন প্রেক্ষাপটে হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সামনে হাজির হন সাবেক এই এমপি। সঙ্গে ছিলেন স্ত্রী ও ছেলে। ফজলুর রহমানের দাবি, তার বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করা হয়েছে। বক্তব্যের সত্যতার প্রমাণ দিতে পারলে ক্ষমা চাইতেও প্রস্তুত তিনি। আমার বক্তব্যটা সামনে আইন আপনারা বাজান, যদি আমার কোনো ভুল হয়ে থাকে, কেউ হয়ে থাকে, আমাকে বুঝাইতে পারে যে এখানে আপনি ভুল কইছেন, তাইলে আমি সঙ্গে সঙ্গে হাত জোর করে মাপ চাই। পুরা বক্তব্যটা বাজাইতে হবে আমি কি কইছি, পুরা। ওই একটা ইউটিউবের একটা লাইন বাজায় হবে না। ফজলুর রহমান বলেন, বাসার সামনে মব সৃষ্টি করা হচ্ছে, হুমকি দেয়া হচ্ছে, প্রাণনাশেরও। পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান। আমার জীবনে আমি মৃত্যু ভয় পাই না, কিন্তু আমি মনে করি অপমৃত্যু তো আমার প্রাপ্য নয়। দেশটার জন্য আমি যুদ্ধ করেছি, কাজে আমার দেশে বাঁচার অধিকার আছে। আজকে যে সন্তানেরা আমার বিরুদ্ধে স্লোগান দাও, তোমাদের জন্য একটা স্বাধীন দেশ সৃষ্টি করার জন্য আমি যুদ্ধ করেছিলাম, তোমাদের কাছ থেকে কি আমি অপমৃত্যুটা আমার কাম্য? যদি আমার কোনো কথায় তোমরা মনে করে থাকো আমি দেশের বিরুদ্ধে কথা বলছি বা তোমাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলছি, আমার বিরুদ্ধে মামলা করো, আমাকে গ্রেফতার করো, আমাকে শাস্তি দাও। মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধে জামাতের ভূমিকা নিয়ে কোনো আপোষ করবেন না বলেও জানান ফজলুর রহমান। ৭১ সনের মুক্তিযুদ্ধ ছিল ভাইয়ে ভাইয়ে গন্ডগোল, এবং এইটা একটা চক্রান্তকারী দেশ এই গন্ডগোলটা লাগাইছে। সেই দিন থেকে আমি মুক্তিযোদ্ধা হিসাবে আমার পবিত্র দায়িত্ব মনে করছি জামাতের এই মুক্তিযুদ্ধ বিরোধী কথার বিরুদ্ধে নীতিকে অবস্থানে নেওয়া। আমি এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করব না। দলের নোটিশের বিষয়ে খুব শিগগিরই জবাব দেবেন বলেও জানান অ্যাডভোকেট ফজলুর রহমান। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরো থাকছে। নাফ নদীতে ভয়ঙ্কর তৎপরতা আরাকান আর্মির। স্পিড বোটে ধাওয়া করে অস্ত্র ঠেকিয়ে 7 জেলেকে ট্রলার সহ অপহরণ। 20 দিনে ধরে নিল 40 বাংলাদেশিকে। বাগেরহাটের আসন কমিয়ে গাজীপুরে বাড়ানোর প্রস্তাব জনবিরোধী। সীমানা পুনর্নির্ধারণ নিয়ে ইসি শুনানিতে এ অভিযোগ করে বাগেরহাটে 4টি আসনে বহাল রাখার দাবি জানান বাসিন্দারা। এদিন 20টি আসনের খসড়া সীমানার দাবি আপত্তির ওপর শুনানি করে কমিশন। এবার সীমানা নির্ধারণে জনসংখ্যার সমতা আনতে গাজীপুরে 1টি আসন বাড়িয়ে 6টি এবং বাগেরহাটে 4টি থেকে কমিয়ে 3টি আসন করার প্রস্তাব রেখে সংসদীয় আসনের খসড়া প্রকাশ করে ইসি। প্রতিবাদে 4টি আসনই বহালের দাবিতে রাজপথে নামেন বাগেরহাটবাসী। রোববার সড়ক অবরোধ ও হরতাল পালন করেন তারা। পরদিনই সীমানা পুনর্নির্ধারণের বিষয়ে দাবি ও আপত্তির শুনানিতে অংশ নেন বাগেরহাট 2 ও 3 আসনের আপিলকারীরা। 4টি আসনই বহাল না রাখলে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়ে দেন তারা। বাগেরহাটবাসীর যে অধিকার, সেই অধিকার থেকে বঞ্চিত করে ওনাদের উপরে যে অর্পিত দায়িত্ব আছে সংবিধানের 118-19-এ, তার লঙ্ঘন কিছুটা ঘটেছে। সীমানার খসড়া গেজেটের পক্ষে বিপক্ষে দাবি আপত্তির শুনানির পর নিজ নিজ অবস্থান ব্যাখ্যা করেন আপিলকারীরা। এই লিমিটেশন করে এমন উপজেলার সঙ্গে সংযুক্ত করে দেওয়া হয়েছে, সাতক্ষীরার এই 3 এবং 4 আসনের জনগণের শুভ তাদের দুর্বিষহ, তাদের বিপদ, সংঘাত এবং সংক্ষুব্ধ অবস্থায় তারা হয় শ্যামনগরকে পৃথক আসন চায় অথবা পূর্বের আসন বহাল চায়। এদিন নির্বাচন কমিশনের সামনে প্লেকার্ড, ব্যানারের দাবি দেওয়া জানিয়ে মানববন্ধন করেন বিভিন্ন সংসদীয় আসনের জনসাধারণ। আগামী নির্বাচন সামনে রেখে জেলা উপজেলা পর্যায়ে আনসার বাহিনীর প্রশিক্ষণ শুরু হয়েছে। কাউসারা চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনে কালো টাকার ব্যবহার বন্ধে বিশেষ পরিকল্পনা দুদকের। ভোট কেনা বন্ধে আর্থিক প্রতিষ্ঠান সহ বিভিন্ন উৎসে নজরদারি করা হবে বলে জানিয়েছে সংস্থাটির চেয়ারম্যান। হলফনামায় মিথ্যা তথ্য দিলেও ব্যবস্থা নেবে দুদক। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণার পর থেকেই তোড়জোড় শুরু করেছে নির্বাচন কমিশন। সোমবার দুদক চেয়ারম্যান জানালেন, নির্বাচন ঘিরে কালো টাকা ছড়াছড়ি ও ভোট কেনাবেচা বন্ধে কাজ করবে দুর্নীতি দমন কমিশন। আমাদের দেশে ভোটার ক্রয় করারও একটা প্রবণতা আছে। আমরা যদি এই টাকা পয়সার যখন সরবরাহ বাড়ে, দুইটা দিক, একটা হচ্ছে ডিমান্ড সাইড, একটা হচ্ছে সাপ্লাই সাইড। এখন ভোটার তো কিছু টাকা চাবেই, কিছু একটা বেনিফিট চাবেই, তো আমাদের আসলে বন্ধ করতে হবে সাপ্লাই সাইডটা। সেক্ষেত্রে আমাদের ব্যাংকিং ইন্টেলিজেন্স আছে, আমাদেরও কিছু ভূমিকা আছে। আমরা চেষ্টা করব যতটা সম্ভব
নিয়ন্ত্রণে রাখা যায়। একই সঙ্গে নির্বাচনী হলফনামায় প্রার্থীরা অস্বাভাবিক রকমের মিথ্যা তথ্য দিলে তা রোধে এনফোর্সমেন্ট টিম সহ বিশেষ পরিকল্পনার কথা জানান চেয়ারম্যান আব্দুল মোমিন। নির্বাচনে যারা প্রার্থী হবেন তারা তো তাদের সম্পদ বিবরণ তাদের সবকিছু দেবেন, যদি তারপরেও যদি মনে করেন তারা কিছু লুকোচ্ছে তাহলে সেটা অভিযোগ আকারে দুদককে দেবেন, দুদক কাজ করবে। আমরা এর আগেও কাজ করেছি। এদিকে শেয়ার বাজার থেকে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে মাল্টি সিকিউরিটিজ লিমিটেডের সিইও হাসান তাহের ইমামকে আগামী 28 আগস্ট ফের তলব করে চিঠি দিয়েছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ডাকসু নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে প্রার্থিতা তুলে নিয়েছেন বেশ কয়েকজন। এদিকে আচরণবিধি লঙ্ঘন ও অপপ্রচারের অভিযোগ বিভিন্ন প্যানেলের প্রার্থীদের। চিফ রিটার্নিং অফিসার বলেছেন, কর্মশালার মাধ্যমে কেন্দ্রীয় ও হল সংসদ প্রার্থীদের আচরণবিধি সম্পর্কে সতর্ক করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণা শুরুর আগের দিন ক্যাম্পাসে উপস্থিতি জানান দেয় নির্বাচনে অংশগ্রহণকারী ছাত্র সংগঠনগুলোর প্যানেল। দুপুরে কার্জন হল এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী আবু সাদিক কায়েম ও জিএস পদপ্রার্থী SM ফরহাদ। আমাদের যারা বন্ধুপ্রতিম আছে তারা ক্রমাগত সাইবার বুলিং করছে, ক্রমাগত মিথ্যা প্রপাগান্ডা করছে, ক্রমাগত সে আগের মতো করে বিষাদগার করছে। বিকালে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা। ডাকসুতে আমাদের মেয়েদেরকে নিয়ে বসেছিলাম যে নির্বাচন কেন্দ্রিক কি অবস্থা প্যানেলগুলোর, তো আমি সেখানে একটি সেলফি ভিডিও করেছিলাম। অত্যন্ত আশঙ্কার বিষয়, সেখানে কিছু সংখ্যক রিয়েল আইডি দিয়ে কমেন্ট করা হয়েছে যে রাতের রানী। পরবর্তীতে তার যখন ফেসবুক আইডি ঘাঁটতে গেলাম, গিয়ে দেখলাম সে লিখছে বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। এর আগেও মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন ডাকসু ফর চেঞ্জ প্যানেলের ভিপি প্রার্থী বিনিয়ামিন মোল্লা। আপনারা টিএসসিতে যান, গিয়ে দেখেন সেখানে জাতীয়তাবাদী ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ অনেকেরই ফেস্টুন সেখানে এখন আছে। এদিকে ডাকসু ও হল সংসদের প্রার্থীদের আচরণবিধি সম্পর্কে সচেতন করতে কর্মশালার আয়োজনের কথা জানিয়েছে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়। সম্মানিত কমিশনার মধ্যে সরাসরি ওনাদের সামনে তাদেরকে সতর্ক করে দিয়েছে, আর কিছু আমরা ওভার দি টেলিফোন আমরা সতর্ক করে দিয়েছি। আর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে সোমবার দুপুরে সিনেট ভবনে চিফ রিটার্নিং অফিসারের কাছে প্রত্যাহারের আবেদন করেন বেশ কয়েকজন প্রার্থী। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম বিক্রি চলছে। ছবিসহ ভোটার তালিকা প্রকাশ করতে নির্বাচন 2 মাস পেছানোর দাবি ছাত্রদলের। তবে ঘোষিত তারিখেই নির্বাচন চায় ছাত্র শিবির ও বাম সংগঠনগুলো। অন্যদিকে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে জাকসু নির্বাচনের 256 জন প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের আমেজ রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। সোমবার সকাল 10টায় রাজশাহী কোষাধ্যক্ষ ভবনে প্রধান রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ছাত্র সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি এবং হল সংসদের জন্য ফর্ম সংগ্রহ শুরু হয়। ছাত্র সংগঠনগুলোর সঙ্গে সভা করে নির্বাচন কমিশন। রাকসু নির্বাচন 2 মাস পেছানোর দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। তবে পূর্ব নির্ধারিত তারিখেই নির্বাচনের পক্ষে অবস্থান ছাত্র শিবির ও বাম সংগঠনের। আমরা বলেছিলাম যে ছবি সহকারে ভোটার তালিকা প্রকাশ করুন। আর নির্বাচন পেছাবে কিনা তা অংশীজনদের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে চিফ রিটার্নিং অফিসার। আমরা এই প্রস্তুতিটা কতদিনে সম্পন্ন করতে পারবো, এর জন্য আমাদের কয়দিন সময়ের প্রয়োজন, সেটা আমাদের নিজস্ব বিষয়। আমরা তার আলোকেই আমাদের সিদ্ধান্ত যেটা, যে আমরা ছবিযুক্ত ভোটার তালিকা আমরা ভোটের দিন সেখানে কেন্দ্রে থাকবে। এদিকে জাকসু নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। ছাত্র শিবির ও গণতান্ত্রিক ছাত্র সংসদ প্যানেল ঘোষণা করলেও এখনও ছাত্রদল ও বাম সংগঠনগুলো প্যানেল ঘোষণা করেনি। এখনও ছাত্রত্ব শেষ হওয়া শিক্ষার্থীদের হল থেকে বের করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ নিয়ে উদ্বিগ্ন শিক্ষার্থী ও প্রার্থীরা। নির্বাচনী আমেজ তৈরি হয়ে গেছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের মধ্যে কিন্তু অনেক বহিরাগত মানুষ আসেন। আমরা মনে করি এটি আমাদের নিরাপত্তাকেই বিঘ্নিত করবে। তবে নির্বাচন সুষ্ঠু করতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও আনসার সদস্যও দায়িত্ব পালন করবে বলে জানিয়েছে চিফ রিটার্নিং অফিসার।
1972 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর 9 বার অনুষ্ঠিত হয় জাকসু নির্বাচন। সবশেষ 1993 সালের 29 জুলাই এক ছাত্রের বহিষ্কারকে কেন্দ্র করে ছাত্র ও শিক্ষকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাঁধলে সে সময়ের বিশ্ববিদ্যালয় প্রশাসন জাকসু ও হল সংসদ বাতিল করে। এরপর জাকসু নির্বাচন আলোর মুখ দেখেনি। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। দেখছেন রাতের সময়, সঙ্গেই থাকুন। বড় ভাই, হালকা স্বভাব বাদ দেন, 1 নম্বর নেটওয়ার্কে চলে আসে। গাড়িতে, বাড়িতে, চলতি পথে কল আর নেট দুইটাই ভালো চলে 1 নম্বর বান্ডেলে। আপনার সেন্সোডাইন এখন আরো সুরক্ষিত কিনা নিশ্চিত হতে সেন্সোডাইন কিনুন হলোগ্রাম দেখে। তিনজনেই থাকো, তবে মাঝে মাঝে চায়ের দাওয়াত দিও। এভাবেই আমাদের সম্পর্কগুলো ভরপুর হয়ে উঠুক ইস্পাহানি মির্জাপুর চায়ের শ্রেষ্ঠ ব্লেন্ডে, অনন্য স্বাদে। চা মানেই লাইফটা ভরপুর, চা মানেই ইস্পাহানি মির্জাপুর। এসে গেল নতুন রিন অ্যাডভান্সড। এতে আছে প্রোসিয়াস টেকনোলজি, যা কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। এভাবেই ভালোবাসার রঙগুলোকে আপন করে শুরু হোক এক রঙিন যাত্রা। 5000-এর বেশি শেডস নিয়ে এখন নতুন ফর্মুলায় নতুন প্যাকে এলো বার্জার রোবিয়ালাক। থাকো রঙিন। মেরিল থানা থেকে লুট হওয়া সহ সব অবৈধ অস্ত্র উদ্ধারে 500 থেকে 5 লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা করল সরকার। এসব অস্ত্রের সন্ধানদাতার নাম পরিচয় রাখা হবে গোপন। দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এ কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। 24 জুলাই অভ্যুত্থানের আগে এবং পরে গোটা দেশের বিভিন্ন থানা এবং পুলিশ ফাঁড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ লুটের ঘটনা ঘটে। লুট হওয়া অস্ত্রের বড় অংশ উদ্ধার হলেও এখনও হদিশ মেলেনি 1300-র বেশি অস্ত্র এবং 2.5 লাখের বেশি গোলাবারুদের। নির্বাচন সামনে রেখে এসব অস্ত্র ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার সচিবালয়ে আয়োজিত আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এসব অস্ত্রের বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে বিভিন্ন লুট হওয়া অস্ত্রের সন্ধান ও সন্ধানদাতাকে পুরস্কৃত করার ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শর্টগান পিস্তল হলো 50,000, চাইনিজ রাইফেল যেটা 1 লাখ, SMG 1,50,000, LMG 5 লক্ষ, আর গুলি প্রতিটি হলো 500। এগুলি কিন্তু গোপন রাখা হবে যেন কেউ না জানতে পারে। অবৈধ অস্ত্র ছাড়াও সমসাময়িক পরিস্থিতি নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নিয়োগ বাণিজ্য ও দুর্নীতি বন্ধে সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। নিয়োগ বাণিজ্য যেন বন্ধ হয়, এই জন্য আমরা সব ধরনের পদক্ষেপ নিচ্ছি। চেয়ারে বসার পরে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সংখ্যা বেড়ে গেছে। এরকম আমাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনও যদি কোথাও গিয়া কোনো রকমের চাঁদাবাদি বা ইসের সাথে জড়িত হয়, আপনারা কাইন্ডলি আমাদের জানাবেন। গাজীপুরের পুলিশ কমিশনার সড়কে যানবাহন বন্ধ করে চলাচল করার অপরাধে শিগগিরই তাকে শোকজ করা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। কারণ দর্শানো ওইটা উনি প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় গ্রেফতার 8 জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। দুপুরে জিএমপি সদর দফতরে সংবাদ সম্মেলনে উপকমিশনার রবিউল হাসান জানান, আসামিদের বিরুদ্ধে হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। মাত্র 11 কার্যদিবসে অভিযোগপত্র দেওয়া হয়েছে। গত 7 অগাস্ট চান্দনার চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে। কক্সবাজারের টেকনাফে ট্রলার সহ ফের 7 জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। বেলা 11:30টার দিকে সাগরে মাছ শিকার শেষে টেকনাফে ফিরছিলেন 7 জেলে। পথে শাহপরের দ্বীপের পূর্ব দক্ষিণে নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা সংলগ্ন নাইখংদিয়া এলাকায় পৌঁছালে আরাকান আর্মির সদস্যরা স্পিড বোটে তাদের ধাওয়া করে অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর ট্রলার সহ 7 জেলেকে মিয়ানমারের ফাতংজা খালে নিয়ে যায়। এ নিয়ে গত 20 দিনে 40 জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। প্রতি বছর বর্ষা এলেই বাড়ে ডেঙ্গির প্রবণতা। এবারের চিত্র আরও উদ্বেগজনক। ডেঙ্গি প্রতিরোধে সচেতনতার পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থাগুলোকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। শবনম নিবিড়ের রিপোর্ট।
বর্ষার আগমনের সঙ্গে যেন পাল্লা দিয়ে বাড়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব, তৈরি হয় এডিসের লার্ভার জন্য অনুকূল পরিবেশ। বর্তমানে দেশের হাসপাতালগুলোতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধির সঙ্গে আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে মৃত্যুহার। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত ২১ আগস্ট একদিনেই মারা গেছেন ৫ জন। একদিনের ব্যবধানে ২৩ আগস্ট মারা যায় আরও ৪ জন রোগী। চলতি মৌসুমে এখন পর্যন্ত সারা দেশে সবচেয়ে বেশি প্রাদুর্ভাব দেখা গেছে দক্ষিণবঙ্গে। আক্রান্ত হওয়ার পরেও শুরুতেই যদি চিকিৎসকের শরণাপন্ন হওয়া যায় তাহলে এই রোগের মৃত্যু তথা অন্যান্য জটিলতা থেকে নিজেদেরকে রক্ষা করা সম্ভব। কীটতত্ত্ববিদ বলছেন এডিস মশা সাধারণত পরিষ্কার পানিতে ডিম পাড়ে। ডেঙ্গু যদি আমরা ঠেকাতে চাই তাহলে যেটি প্রয়োজন সেটি হচ্ছে হটস্পট ম্যানেজমেন্ট। নাগরিকদেরও সম্পৃক্ত হতে হবে, নিশ্চিত করতে হবে যেন কোথাও কোনো পাত্রে পানি জমা না হয়। রাতে মশারি ব্যবহারের অভ্যাস গড়ে তোলার পাশাপাশি ডেঙ্গুর প্রকোপ থেকে রেহাই পেতে সর্বোচ্চ সচেতন থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। শবনব নিবিড়, সময় সংবাদ, ঢাকা। টাকা ছাপিয়ে দেওয়ার পরও ঘুরে দাঁড়াতে না পারায় একীভূত করা হচ্ছে এক্সিম সহ দেশের 5 ব্যাংক। এজন্য দরকারি ৩৫,০০০ কোটি টাকার মধ্যে ২০,০০০ কোটি সরকারের কাছে চায় বাংলাদেশ ব্যাংক। বাকি অর্থের জন্য IMF, বিশ্ব ব্যাংকের দ্বারস্থ হবে আর্থিক খাত নিয়ন্ত্রণ সংস্থাটি। সাইফুল ইসলামের রিপোর্ট। খেলাপি ঋণ, মূলধন ঘাটতি, সুশাসনের অভাব, রাজনৈতিক হস্তক্ষেপ সহ নানা কারণে বিপর্যস্ত দেশের ব্যাংকিং খাত, কমছে গ্রাহকের আস্থা। অবস্থার উত্তরণে কয়েক মাস আগে প্রায় ২৭,০০০ কোটি টাকা ছাপিয়ে দেওয়া হয় এক্সিম, ফার্স্ট সিকিউরিটি, ইউনিয়ন সহ দুর্বল ৫ বেসরকারি ব্যাংকে। তাতেও ঘুরে দাঁড়াতে না পারায় এবার একীভূত করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এজন্য দরকার হতে পারে ৩৫,০০০ কোটি টাকা, যার মধ্যে ২০,০০০ কোটি টাকাই সরকারের কাছে চাইবে বাংলাদেশ ব্যাংক। বাকি অর্থ চাওয়া হবে আমানত বীমা তহবিল সহ IMF, বিশ্ব ব্যাংকের কাছে। ডিপোজিট ইন্স্যুরেন্সে যেহেতু অনেক টাকা আছে, সরকার চাইলে সেইগুলো বাংলাদেশ ব্যাংকের বিবেচনায় যদি ওখান থেকে কিছু কম্পেনসেট দরকার হয় তাহলে সেখান থেকেও তারা এই টাকা কিছু ট্রান্সফার করে নিতে পারে। একীভূত করার আগেই এসব ব্যাংকের সব শেয়ার শূন্য করার পাশাপাশি ফেরত দেওয়া হবে ক্ষুদ্র আমানত। A, B আর C ব্যাংক মার্জ করছে, সাধারণ মানুষের কাছে ABCর শেয়ার রয়েছে। এখন 3টা কোম্পানির শেয়ারের অভিহিত মূল্য সেম, কিন্তু বাজার মূল্য তো সেম না। তখন বাজার মূল্যকে ওয়েটেড অ্যাভারেজ দিয়ে সেম আনা হবে। এদিকে বিশেষ নজরে রাখা আরও কয়েকটি ব্যাংকের ব্যাপারেও বিশেষ ভাবনার কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা। ডিপোজিটের টাকা কোনোভাবে যাতে না হবে সেই দৃষ্টি নিয়ে মার্জার করবে, আর মার্জার করবে এইভাবে যে যাতে মার্জার করবে ওটা কিন্তু একটা ভায়াবল ব্যাংক হয়। এমন কিছু কিছু ব্যাংক আছে যাদেরকে যতই মার্জার দেয় ওরা আপনার ইসের আওতায় বাইরে চলে গেছে, ওটা এখন প্যালিয়েটিভই আছে। তবে একীভূত করারে ব্যাংক খাতে বিদ্যমান সমস্যার সমাধান দেখছেন না আর্থিক খাত বিশ্লেষকরা। কেন আপনি সরকার এগুলোর পিছনে আবার টাকা পয়সা দিবে? কয়দিন আগে দেখলো না লিকুইডিটি সাপোর্ট দিয়ে একটা ব্যাংক ঘুরে দাঁড়াইছে। এগুলোকে সাপোর্ট না দিয়ে বরঞ্চ তাদের কাছ থেকে একটা রিকভারি প্ল্যান নিয়ে একটা সময় নিয়ে ছেড়ে দেন। এর মধ্যে ঘুরে দাঁড়াতে পারবা, নাহলে ইউ মাস্ট কুইট। বাংলাদেশ ব্যাংকের তথ্য, গেল বছরের সেপ্টেম্বর থেকে চলতি বছরের মে পর্যন্ত দুর্বল 5 ব্যাংকের আমানত কমেছে 22,060 কোটি টাকা। সুদসহ ঋণ গ্রহীতার কাছে মোট বকেয়া ঋণ বেড়ে দাঁড়িয়েছে 3,855 কোটি টাকা। এ সময় খেলাপি ঋণ দাঁড়িয়েছে প্রায় 1,47,000 কোটি টাকা, যা মোট দেয়া ঋণের প্রায় 77%। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দেখে নেব এখনকার বাতাসের মান সূচক। বায়ুমান বিষয়ক সংস্থা আইকিউ এয়ারের সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগের বায়ুর মান 85, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 73%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 56, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 83। রাজশাহী বিভাগে বায়ুর মান 76, যেটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 76। সিলেট বিভাগে বায়ুর মান 117, যা সহনীয়, বাতাসের আর্দ্রতা 77%। খুলনা বিভাগের বায়ুর মান 7, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 82। বরিশাল বিভাগে বায়ুর মান 57, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 77। রংপুর বিভাগের বায়ুর মান 75, যেটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 70। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান 73, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 70%।
সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো চট্টগ্রামে 56 আর সবচেয়ে খারাপ সিলেটে 117। খেলার খবর, নেদারল্যান্ড সিরিজ ও এশিয়া কাপের প্রস্তুতি নিতে সিলেটে ষষ্ঠ দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ দল। সকালে নেট সেশনের পর রাতে ম্যাচ সিনারিওতে প্র্যাকটিস করেন লিটন মুস্তাফিজরা। বৃষ্টি বাধায় গতকাল ম্যাচ সিনারিও অনুশীলন করতে পারেননি টাইগাররা। সেই ঘাটতি পূরণে সকালে প্রায় 2 ঘন্টা নেটে নিজেদের ঝালিয়ে নেন তামিম ইমনরা। সুস্থ হয়ে দলের সঙ্গে যোগ দেন শামীম পাটোয়ারি। কোচ ফিল সিমন্সের অধীনে সন্ধ্যায় ম্যাচ সিনারিওতে প্র্যাকটিস করেন টাইগাররা। কাল এইচপি ইউনিটের সঙ্গে ম্যাচ খেলার কথা রয়েছে লিটনদের। প্রিমিয়ার লিগের প্রথম অ্যাওয়ে ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের মুখোমুখি হবে লিভারপুল। সেন্ট জেমস পার্কে ম্যাচটি শুরু হবে রাত 1টায়। নিজেদের প্রথম ম্যাচে জয় দিয়েই লিগ শুরু করে অল রেডরা। তবে লিভারপুল কোচ বলেছেন, নিজেদের মাঠে নিউক্যাসল সবসময় বিপজ্জনক প্রতিপক্ষ। লিগ কাপের ফাইনালে তাদের বিপক্ষে হেরেই শিরোপা হারিয়েছিল লিভারপুল, তাই এই ম্যাচে সতর্ক থাকতে চান আর্নে স্লট। নিউক্যাসল বধের পরিকল্পনায় 4-2-3-1 ফরম্যাটেই একাদশ সাজাতে পারেন অল রেড বস। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। রোহিঙ্গাদের জাতিগত নির্মূল থেকে রক্ষায় বৈশ্বিক উদ্যোগ চান প্রধান উপদেষ্টা। কক্সবাজারে আন্তর্জাতিক সংলাপে আশ্রিতদের প্রত্যাবাসনে 7 দফা প্রস্তাব। মুক্তিযুদ্ধ ও জামাত প্রশ্নে কোনো আপোষ করবেন না বিএনপি নেতা ফজলুর রহমান। খণ্ডিত বক্তব্য ধরে হত্যার হুমকি ও মব সৃষ্টির অভিযোগ, নিরাপত্তা নিশ্চিতের দাবি। এবং ছাত্র সংসদ নির্বাচন ঘিরে ক্যাম্পাসে উচ্ছ্বাস। ডাকসুর খসড়া প্রার্থী তালিকা প্রকাশ, ডাকসুর ভোট পেছানোর দাবি ছাত্র দলের। ডাকসুতে পাল্টাপাল্টি অভিযোগ। এ ছিল রাতের সময়। সঙ্গে থাকুন সময়ের।